আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গ্রেফতার ও ডিপোর্টেশনের মুখে হাজারো অভিবাসী, মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনা। অভ্যন্তরীণ যাত্রায় রিয়েল আইডি বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল, মন্তব্য বিএনপির নেতা নজরুল ইসলামের। নির্বাচনের আগে ৩ শর্ত পূরণ হতে হবে বললেন জামায়াত আমির। বাড়ল সয়াবিন তেলের দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির ফলে গ্রেফতার ও ডিপোর্টেশনের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের হাজার অভিবাসী। শুধু টেক্সাস ও ফ্লোরিডা থেকে গত এক মাসে অন্তত ৮,০০০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, যাদের অনেকের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ না থাকলেও কেবল বৈধ কাগজপত্রের অভাবে আটক করা হয়েছে। এদিকে কিউবা, হাইতি, নিরাকাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য বিশেষ মানবিক প্যারোল প্রোগ্রাম বাতিলের উদ্যোগ নেওয়ার পর থেকে অভিযান জোরালো হয়েছে। এতে অভিবাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে কর্মস্থল বা হাসপাতালে যেতেও ভয় পাচ্ছেন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যাকলু ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংস্থা এই নীতিকে অমানবিক ও বৈষম্যমূলক বলে তীব্র সমালোচনা করেছে। তবে ফেডারেল বিচারক ইন্দিরা তালোয়ানির প্যারোল প্রোগ্রাম বাতিলের পরিকল্পনায় স্থগিতাদেশ দেওয়ায় সামরিক স্বস্তি ফিরেছে। এতে প্রায় ৫ লাখ অভিবাসী আপাতত ডিপোর্টেশনের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রার জন্য আগামী ৭ মে থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক করা হচ্ছে, যার ফলে বিমানে পাসপোর্ট ছাড়া যাত্রা করার জন্য যাত্রীদেরকে একটি স্টার চিহ্নিত ড্রাইভিং লাইসেন্স বা রিয়েল আইডি নিয়ে চলতে হবে। রিয়েল আইডি পেতে যাত্রীদের প্রয়োজনীয় নথি হিসেবে ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল এবং সামাজিক নিরাপত্তা নম্বর সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে তারা দ্রুত সশরীরে নবায়ন করে রিয়েল আইডি নিতে পারবেন। তবে যারা লাইসেন্স নবায়ন করতে পারেন না তাদের জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রিয়েল আইডি নিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন রিয়েল আইডি ছাড়া বিমানে চড়তে পারবে না। তবে যাত্রীদের যদি পাসপোর্ট বা গ্লোবাল এন্ট্রি কার্ড থাকলে তারা বিমান ভ্রমণ করতে পারবেন। রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারেনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করেছি বিজয় যাতে হাতছাড়া না হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। তিনি বলেন, ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐকমত্য জুলাই সনদ না হলেও বিএনপির ৩১ দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। তিনি বলেন, বিএনপির সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত, তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, অবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই ভালো জানেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশান হোটেলে ওয়েস্টিনে জামায়াত আমিরের ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
তিনি কথা বলেন। তিনি বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে 3টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তার সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এইসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ নির্বাচন হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীয়জন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করেন তাহলে দ্রুত নির্বাচন করার পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করেন তাহলে গতানুগতিক নির্বাচন হয়, তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদদের আত্মা যাতে শান্তি পায়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু আর না জিতলে দুষ্ট। এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারির কোনো কিছুই ঠিক থাকবে কিনা, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই একমাত্র ভালো জানেন। বাজারে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যেখানে লিটার প্রতি বাড়ানো হয়েছে 14 টাকা। ফলে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, যা এতদিন ছিল 175 টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ানোর পর ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ ক্রেতাই দুষছেন সরকারকে। মানুষের তেল কিনতে হিমশিম খেতে হয়, আগে সে তার কমায় খাওয়া দর লাগবে। শুধু সয়াবিন তেল না, সমস্ত পণ্যের দামই সীমাহীনভাবে বাড়তেছে। হয়তো বা আপনারা কোনোটা একটু আমাদের বেশি লাগে সয়াবিন তেল, সেই হিসাবে আমরা এটা বলতেছি। অন্যদিকে খোলা পাম তেলও লিটার প্রতি 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 12 টাকা। দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ ক্রেতাদের মাঝেও। খুচরা বিক্রেতারাও করছেন অভিযোগ, আমাদের হাতে তো কিছু নেই, হাতে এলে সব কাস্টমাররা দাম বাড়তি, কাস্টমাররা অনেক ধরনের কথা কয়। হয়তো বাজারে আসে 5,000 টাকা লয়ে 5,000 টাকা সদাই করবো, আয়া দেয় দেন 6,000 টাকা হয়ে গেছে গা, তখন হয়তো 5 লিটার জায়গা 2 লিটার নিতে আছে। তেল বন্ধ আসে নাই, তেল যা যা আসছে তা কম কম দিছে আর কি, কিন্তু দাম বাড়ানোর জন্য 2 দিন তেল সরবরাহ একবারে বন্ধ রাখছে। এখন দাম বাড়াইছে, আবার সরবরাহ ঠিক করবে। এখন গেল মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরেই মূলত সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, USA। বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড সোলসের 5 দশকের সঙ্গীত যাত্রাকে উদযাপন করতে মাস্টার কার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অফ টাইমলেস মিউজিক শীর্ষক একটি ঐতিহাসিক সঙ্গীত অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে M&M বিজনেস কমিউনিকেশনস। আগামী 2 মে চট্টগ্রাম শহরের 5 তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড। বুধবার এই আয়োজন নিয়ে বিস্তারিত জানান আয়োজকরা। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিল সোলস ব্র্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ অন্যান্য অতিথি ও ব্যান্ড সদস্যরা। এ সময় তারা বলেন, 2 মে রাতটি হবে সঙ্গীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা যা শুরু হয়েছিল 50 বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আসালের লং আইল্যান্ড শাখার নতুন কমিটির অভিষেক এবং বর্ণাঢ্য আয়োজনে টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ। আবারও স্বাগতম সিবিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা অ্যাসেলের লং আইল্যান্ড চ্যাপ্টারের নতুন নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত 13 এপ্রিল নিউ ইয়র্কের ফার্মিংডেলের একটি হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন চ্যাপ্টারের সভাপতি গোলাম ফারুক শাহিন সহ নবগঠিত কমিটির সদস্যরা। জাতীয় কমিটির সভাপতি মাফ মিজবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ পাঠ করান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তনিকা শিকদারের বক্তব্যে। এতে গোলাম ফারুক শাহিনকে কমিউনিটি সার্ভিসে অবদানের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রোক্লেমেশন এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সাইটেশন দেওয়া হয়।
অ্যাসেলের সদস্যরা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশীয়দের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন। সংগঠনটি ইতিমধ্যে 10টি অঙ্গরাজ্যে 21টি চ্যাপ্টার প্রতিষ্ঠা করেছে। প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বিশ্ববিখ্যাত নিউ ইয়র্কের টাইমস স্কয়ার এবং আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী খ্যাত জ্যাকসন হাইটসের মঙ্গল শোভাযাত্রা ও শতকণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো পরিবেশনের মধ্য দিয়ে নতুন বাংলা বছর 1432কে বরণ করা হয়েছে। গত 12 ও 13 এপ্রিল দুদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয় বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির মনীষী প্রফেসর ডক্টর সঞ্জিতা খাতুনের স্মৃতির প্রতি। শনিবার নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হওয়া শিল্পী শ্রোতার সকলেই গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন বৈশাখ বরণের প্রতিটি পর্বে। নিউ ইয়র্কের NRV ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের সমাপনী দিন রোববার ডাইভার্সিটি প্লাজায় বাঙালি পোশাকে সব বয়সী প্রবাসীর ঢল নেমেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে গঠিত বৈশাখী মেলা উদযাপন কমিটির অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল বহির্শিক্ষা সঙ্গীত নিকেতন, রবীন্দ্র একাডেমি, আড্ডা, বিপা, উদিচি প্রভৃতি সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার গঠিত হয়। 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার বাংলাদেশের প্রথম সেই সরকার শপথ গ্রহণ করে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে দেশি বিদেশি অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। যুদ্ধকালীন এই সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম গার্ড অব অনার গ্রহণ করেন। শপথ বাক্য পাঠের সময় উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।